সরকার বরাদ্দ দিচ্ছে ঠিকই, কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না, আবার আমার দরকার। এটা তো একটা হাস্যকর একটা প্রশ্ন চলে যায়। 5ই আগস্টের পরে আমাদের বয়ান থাকবে এরকম যে এখানে ফ্লেক্সিবল থাকতে হবে। আমার মনে হয় মেডিকেল অডিট সিস্টেমে ফ্লেক্সিবল থাকতে হবে, যে একটা খাত যেটাতে বেশি লাগে জনমুখী কল্যাণের স্বার্থে, ওই খাতে আরেকটা খাতে থেকে অর্থ যাতে আমরা ইউজ করতে পারি। নির্বাচন আসলে যখন সামনে আসবে, ইশতেহার আসবে, তখন আমরা আসলে চিন্তা করব যে আমরা কতটা আসনে নির্বাচন করব কিংবা কতটা আসনে করবো না। আজকে আমরা এমন একজনের সাথে উপস্থিত হয়েছি যিনি একাধারে চিকিৎসক এবং রাজনীতিবিদ, তার পাশাপাশি বর্তমানে বাংলাদেশের বহুল আলোচিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যুগ্ম মুখ্য সমন্বয়ক ডক্টর আব্দুল আহাদ ভাইয়ের সাথে। দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কতটুকু সমস্যা হয়েছে, স্বাস্থ্য খাতে কতটুকু সমস্যা হয়েছে বলে আপনি মনে করেন? আমরা আসলে স্বাধীনতা পরবর্তী যে 53 বছর চলে গিয়েছে, এই 53 বছরে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, 5 তারিখের পরে আমরা নতুনভাবে বিভিন্ন সেক্টরে ঢেলে সাজানোর জন্য কাজ করেছি। সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য বিভাগে সাথে ওতপ্রোতভাবে কাজ করছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই স্বাস্থ্য বিভাগ নিয়ে সবাই একটা অধরার মধ্যে রয়ে গেছে, এবং পরিবর্তিত পরিস্থিতিতে সবাই রাজনীতি করে গিয়েছে। জনমুখী একটা স্বাস্থ্যনীতি কিংবা জনমুখী একটা কল্যাণমুখী স্বাস্থ্যনীতি আসলে কেউ করতে পারেনি। তো আমরা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ বিভিন্ন জায়গাতে এই সেক্টর ধরে ধরে কাজ করছি, এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বেসিক যে জিনিসগুলো পরিবর্তন হওয়া উচিত বলে আমরা মনে করি, যে একটা স্বতন্ত্র স্বাস্থ্য কমিশন হওয়া উচিত। যেরকম জুডিশিয়ারিকে আমরা দেখি যে যারা জাজ হয় তাদের কিন্তু স্বতন্ত্র একটা নিয়োগ হয়, স্বতন্ত্রভাবে তারা পরিচালিত হয়। আমরা দেখেছি যে এখনো প্রত্যেকটা হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট, তীব্র চিকিৎসক সংকট। উপজেলা হাসপাতালগুলোতে মাত্র 2-3জন করে চিকিৎসক আছে, 5 থেকে 6 হাজার চিকিৎসকের পদ শূন্য আছে। কিন্তু আমরা ওই যে বিসিএস সিস্টেমের কারণে পিএসসি কবে বিসিএস দিবে, ওইভাবে নিয়োগ হবে, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা ডাক্তাররা হাসপাতালে যাবে, চিকিৎসা দিবে। কিন্তু আমরা যে প্রসিডিওরের মধ্যে আছি, এই প্রসিডিওরের মধ্যে যারা নীতি নির্ধারক, তাদের আত্মীয় স্বজনও যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু চিকিৎসা বন্ধ থাকছে না। তার মানে চিকিৎসক সংকট আছে। এই সংকটগুলো উত্তরণের জন্য আমরা যে চেষ্টা করছি, তড়িৎ কোনো পদক্ষেপ নাই। তো আমার মনে হয় স্বতন্ত্র যদি একটা কমিশন থাকতো, তাহলে চিকিৎসক যেরকম আমাদের আসলে দ্রুত নিয়োগ দেওয়া দরকার, এটা পিএসসির আন্ডারে না থেকে আলাদা করে যদি দিতে পারতো, দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগ হতো। পাশাপাশি আপনারা দেখেছেন যে এই বড় বড় শহরগুলোতে বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা, এখানে একটা হাসপাতালে 8-10জন করে বিশেষজ্ঞ চিকিৎসক আছে, অথচ একটা বিভাগীয় শহরগুলোতে হয়তো বা আমরা সাবজেক্টের কথা বলি নিউরোসার্জারি, নিউরোসার্জারি আমার দিনাজপুরে আমি যদি বলি 1জন আছে, যেটা কিনা ওভার ক্রাউডেড। শুধু দিনাজপুরে না, বৃহত্তর দিনাজপুরে রুগী আসে পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী থেকে, জয়পুরহাট থেকে, অনেক জায়গা থেকে ডাক্তাররা দিনাজপুরে আসে, কিন্তু 1জন নিউরোসার্জন। এখানে হাসপাতালগুলোতে উনি ইমার্জেন্সি রুগী অপারেশন করে, উনি রুটিন অপারেশন করে, উনি যে কোনো এই দূরের থেকে রুগীগুলোকে চিকিৎসা করে। শুধু এই সাবজেক্টে না, এরকম আরো অনেক সাবজেক্ট আছে যে একটা 5টা-6টা জেলা মিলে 1জন বিশেষজ্ঞ। অথচ আপনি ঢাকা শহরে চিন্তা করেন, আমাদের এই শাহবাগ এরিয়াতে কমপক্ষে আপনি প্রায় 20জন নিউরোসার্জন পাবেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। এটার তো একটা সুরাহা হওয়া দরকার, যে একটা কমিশন থাকবে যে কিনা জানবে তার কতজন চিকিৎসক দরকার, ওই চিকিৎসকরা কোন কোন শহরে যাবে, কে কতদিন থাকবে, কতটুকু ডিস্ট্রিবিউশন হবে, এগুলোর একটা আমার মনে হয় প্ল্যান থাকতে হবে, যে আমার এই সাবজেক্টের জন্য এই বছরে কতজন ডাক্তার প্রয়োজন এবং কতজন ডাক্তার বের হবে, এটা আমার একটা নীতি নির্ধারণ থাকতে হবে। তো আমার মনে হয় যে টোটাল একটা কেরিয়ার পাথ হয়ে থাকা দরকার ডাক্তারদের। অনেকেই ক্লিনিক্যাল লাইনে আসবে না, কারা ক্লিনিক্যাল লাইনে আসবে, কারা প্রশাসনিক লাইনে আসবে, কারা ইমার্জেন্সি সাইড দেখবে। আমার মনে হয় যে একটা টোটাল কেরিয়ার পাথ হয়ে থাকা দরকার, যে কেরিয়ার পাথ হয়েটা আমাকে লক্ষ্যে পৌঁছাবে যে আমি আসলে কি হইতে চাই। আপনারা দেখবেন যে উপজেলা হাসপাতালগুলোতে যে ইউএইচএফপিও থাকে, সে একটা প্রশাসনিক পদে থাকে। আমাদের মনে হয়েছে যে নন ক্লিনিক্যাল লোকজন গিয়ে ওখানে বসে থাকে, সে আসলে জানে না কিভাবে কোন সাইড থেকে কোনটা কিনতে হয়। প্রকিউরমেন্টে আমরা দেখে যে আমাদের বাজেটের 60% ফেরত যায়। এই 60% আমরা ইউজ করতে পারি না। তাহলে কেন পারি না? কারণ আমি জানি না আমার বাজেটটাকে কিভাবে খরচ করবো। অথচ আপনি যান, ওখানে গিয়ে দেখবেন যে ওষুধ নাই, এক্স রে মেশিন নাই, এই ইনভেস্টিগেশনের জন্য কোনো যন্ত্রপাতি নাই, আবার আমরা বাজেট ইউজ করতে পারতেছি না, ফেরত যাচ্ছে। তাহলে এর কারণটা কি? কারণটা হচ্ছে একটা খাতের
মানে জিনিস আরেকটা খাতে আমি কিনতে পারি না। আমার হয়তো বা ওইখানে ইনভেস্টিগেশন করার জন্য যে টাকা যদি আমি ধরি 100 টাকা আমার জন্য বরাদ্দ আছে, ওইটা 100 টাকা আমার এই 1 মাসের জন্য 10 দিনই হয়তো শেষ হয়ে যাচ্ছে। আরেকটা খাতে আমার যে জিনিসটা হয়তো বা লাগে না, ওই জিনিসটার জন্য আমার 100 টাকায় আছে, কিন্তু আমি ওটার আমার ইউজ নাই, আমি ওই খাতের টাকাটা কিন্তু এই খাতে ইউজ করতে পারতেছি না। এই যে একটা আমরা এখনো ব্যুরোক্রেটিক সিস্টেমের মধ্যে আছি। 5ই আগস্টের পরে আমাদের বয়ান থাকবে এরকম যে এখানে ফ্লেক্সিবল থাকতে হবে। আমার মনে হয় মেডিকেল অডিট সিস্টেমে ফ্লেক্সিবল থাকতে হবে, যে একটা খাত যেটাতে বেশি লাগে জনমুখী কল্যাণের স্বার্থে, ওই খাতে আরেকটা খাতে থেকে অর্থ যাতে আমরা ইউজ করতে পারি। কারণ এখানে তো জীবন নিয়ে খেলা, এখানে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। আমার ইনভেস্টিগেশনের জন্য বরাদ্দ শেষ হয়ে গিয়েছে, ইনভেস্টিগেশন চলতেই থাকবে, কিন্তু আমার কোনো বরাদ্দ নাই। তাহলে আমি কি করব? আমার ওইগুলোকে বাধ্য হয়ে আমি সরকারি মেডিকেলের বাইরে পাঠাবো। তাহলে এই যে সিস্টেমে আমরা বেঁধে গিয়েছি, আমাদের অভ্যুত্থানটা হয়েছে এই সিস্টেমগুলোকে ভাঙার জন্য। এই সিস্টেমগুলো যদি আমরা ভাঙতে পারি, তাহলে একটা সিস্টেমের একটু যদি ফ্লেক্সিবল হয়, তাহলে আর বাজেট কোনো ফেরত যাবে না। এই সরকার বরাদ্দ দিচ্ছে ঠিকই, কিন্তু আমরা ইউজ করতে পারতেছি না, আবার আমার দরকার। এটা তো একটা হাস্যকর একটা প্রশ্ন চলে যায়। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে সংস্কার করা দরকার। যে টিচিং লাইনে আসবে, যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এইভাবে যে একটা যে টিচিং লাইনে যাবে সে টিচিং লাইনে থাকবে। আবার যে কনসালটেন্ট, সে জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, এভাবে সে চিফ কনসালটেন্ট পর্যন্ত যাবে, সে জাস্ট ক্লিনিশিয়ান হিসেবে থাকবে। তো এরকম একটা অবশ্যই কেরিয়ার পাথওয়ে থাকা উচিত, যে কেরিয়ার পাথওয়েতে আমি প্রথমে জানতে পারবো যে আমি আসলে কোন লাইনে যাব। আবার অনেক সময় সুইচ করা যেতে পারে, যেমন আমার 20 বছর পরে মনে হচ্ছে আমি ক্লিনিক্যাল লাইনে যাব। পড়াশোনার তো কোনো বয়স নেই। আমার তখন মনে হচ্ছে আমি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করবো, আমি পোস্ট গ্রাজুয়েশন একটা ডিগ্রি করলাম, করার পরে আমি এখন টিচিং লাইনে গেলাম অথবা ক্লিনিক্যাল লাইনে গেলাম, তাহলে আমি আবার সুইচও করতে পারবো। তো আপনাকে একটা ব্রিজিং সিস্টেম থাকতে হবে, যে আপনি যখন আপনার কেরিয়ার ডেভেলপ করবেন, ট্রেনিং নেবেন, ডিগ্রি কমপ্লিট করবেন, তখন আপনি প্রফেশনাল লাইন থেকে আবার ক্লিনিক্যাল লাইনেও যাবেন। আবার আপনার যদি কখনো মনে হয় যে আমি ক্লিনিক্যাল লাইন থেকে আবার প্রফেশনাল লাইনে যেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে সেই লাইনে আবার ফলো করতে হবে, আবার ব্রিজিং সিস্টেমে আপনি আবার ওইদিকে চলে যাবেন। তো এটা একটা কেরিয়ার সিস্টেম থাকতে হতে পারে। আমরা দেখেছি যে প্রত্যেকে মাঠে যাচ্ছে, মাঠে মানুষদের সমস্যা শুনছে, সেটা সমাধান করার জন্য ভয়েস রেজ করছে, কাজ করছে। আমার মনে হয় যে আমরা আসলে সামনের দিনগুলোতে আরো কাজ করব, এবং আমাদের সব নেতাকর্মী প্রত্যেকটা আসন ধরে ধরেই কাজ করছে। নির্বাচন আসলে যখন সামনে আসবে, ইশতেহার আসবে, তখন আমরা আসলে চিন্তা করব যে আমরা কতটা আসনে নির্বাচন করব কিংবা কতটা আসনে করব না। তবে আমরা এখন বাংলাদেশের জন্য কাজ করছি। বাংলাদেশের কোনো উপজেলায় আমাদের বাইরে না, ধরাছোঁয়ার বাইরে না, প্রত্যেকটা উপজেলায় কাজ করার সুযোগ আছে এবং আমরা কাজ করছি। আমরা আসলে বাংলাদেশকে নিয়ে এখন চিন্তা করছি। বাংলাদেশের যখন নির্বাচন হবে, তখন নির্বাচন কেন্দ্রিক আমাদের দলে আমরা ফোরামে তো সিদ্ধান্ত নিব, যে আমরা কিভাবে নির্বাচন করবো এবং ইলেকশন করবো।